নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী। সকলকে সুপ্রভাত। আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল। আজকে আমরা 14 আর 15ই এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। সকলে জয়েন করে যাও। তারপর আমরা একে একে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ঝুলি থেকে এক একটা প্রশ্ন বার করব। ঠিক আছে? প্রচন্ড গরম পড়েছে, তো একটু কেয়ার নিয়ে থাকো। বাইরে গেলে ছাতা ইউজ করা, জলের বোতল ক্যারি করা, পারলে নুন চিনির জল ক্যারি করো। যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকো, কারণ মানে মাথা ঘুরে পড়ে যাবে এত গরম। আর আরেকটা ইনফরমেশন, আমাদের 2024-এর যে টার্গেট ব্যাচ সেটার অ্যাডমিশন আবারও ওপেন হয়েছে। যদি কারোর মনে হয় তো অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, চলো আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন আলোচনা করছি আমরা। India's overall export have registered a growth of which percent in the financial year 2022-23 over 2021-22? 21-22-এর থেকে 22-23-এর যে ফিনান্সিয়াল ইয়ার, সেখানে ভারতের যে এক্সপোর্ট বা রপ্তানি সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? একদম সোজা প্রশ্ন এবং ডেটাবেস ভিত্তিক প্রশ্ন। সেটা হচ্ছে 13.84%, 13.84%. Country's overall export are projected to scale new heights in the financial year 22-23. টোটাল যদি আমরা দেখি, it is estimated to achieve $770.18 billion worth export in the last financial year, despite the global headwinds and steady domestic demand. ঠিক আছে, মানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মানে 22-23-এ, 23 আমাদের শেষ, 22-23 ফিনান্সিয়াল ইয়ার অলরেডি শেষ 31 মার্চে। সেখানে কিন্তু আমাদের যে এক্সপোর্ট যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে $770.18 বিলিয়ন টোটাল। ঠিক আছে, নেক্সট, India's rank improved by how many spots in the global business environment ranking? তাহলে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং এ ভারতের যে স্পট সেটা আগে ছিল, আগের থেকে 6টা স্পট ইমপ্রুভ করেছে। ইন্ডিয়ার যে 6টা স্পট ইমপ্রুভ করেছে, আগে ছিল 52nd স্পটে, সেখান থেকে 46তম স্পটে গেছে। কোন র্যাঙ্কিং এ? গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং এ। ঠিক আছে, according to the data released by Economist Intelligence Unit. Economist Intelligence Unit এর ডেটা অনুযায়ী ভারতের স্পট গ্লোবাল এনভায়রনমেন্ট র্যাঙ্ক, বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং এ 6 স্পট ইমপ্রুভ করেছে। ঠিক আছে, এটা যদি দেখো তাহলে বিভিন্ন ইন্ডিকেটার্স, প্রায় 91টা ইন্ডিকেটার্স এর উপর বেস করে 82টা কান্ট্রিকে তাদের সেই দেশগুলোতে বিজনেস করার পরিবেশ কেমন তার উপর এরকম 91টা ইন্ডিকেটরের উপর বেস করে র্যাঙ্কিং দেওয়া হয়, এবং ভারতের র্যাঙ্কিং কিন্তু বেসিক্যালি ইমপ্রুভ করেছে। তার মানে ভারতে কিন্তু বিজনেস করার জন্য যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ভালো হয়েছে। নেক্সট, what is the rank of India in the list of countries with most AI investment as per Stanford University's annual AI Index report? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বার্ষিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্স রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী একটা লিস্ট তৈরি করা হয়েছে যে কোন দেশের বিভিন্ন কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কত টাকা বিনিয়োগ করেছে তার উপরে, এবং সেই র্যাঙ্কে মানে কত টাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর বিনিয়োগের ভিত্তিতে ভারতের স্থান সারা বিশ্বে কিন্তু পঞ্চম। মানে ভারত কিন্তু খুব ভালো টাকা বিনিয়োগ করেছে এআই সেক্টরে। ইন্ডিয়া র্যাঙ্কড 5th in terms of investment received by startup offering artificial intelligence based products and services last year. তার মানে ভারতে যে সমস্ত বিভিন্ন স্টার্টআপস গুলো আছে যারা কিনা এআই নিয়ে আইদার এআই এর প্রোডাক্ট বেসড কাজ করে বা সার্ভিস বেসড কাজ করে, তারা কিন্তু গত ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ বিনিয়োগ করেছে সেটা ভারত সারা বিশ্বের নিরিখে পঞ্চম স্থানে আছে। 2022-এ যদি দেখা যায়, টোটাল ইনভেস্টমেন্ট ইন এআই স্টার্টআপস ইন ইন্ডিয়া ওয়াজ 3.24 বিলিয়ন,
যেটা কিনা ভারতকে সাউথ কোরিয়া, জার্মানি, কানাডা এবং অস্ট্রেলিয়ার আগে রেখেছে। মানে প্রথম 4টে যে দেশ যারা কিনা স্টার্ট আপে সব থেকে বেশি ইনভেস্ট করেছে, 1 নম্বরে সাউথ কোরিয়া, সরি, তার সেই নিরিখে কিন্তু সাউথ কোরিয়া, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের থেকে ভারত ভালো পারফর্ম করেছে। তবে সব থেকে লিস্টে যারা টপে আছে সেগুলো হচ্ছে ইউএসএ 1 নম্বরে, 2 নম্বরে চায়না, ইউকে 3 নম্বরে এবং ইসরায়েল হচ্ছে 4 নম্বরে এবং 5 নম্বরে ভারতবর্ষ। ঠিক আছে, ক্লিয়ার এটা? নেক্সট, এটা তো সবাই জানো তোমরা যে কোন দিন আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করি। 14 এপ্রিল প্রত্যেক বছর। বি আর আম্বেদকর ইন্ডিয়ান ইকোনমিস্ট ছিলেন। ওনার সম্পর্কে আমার মনে হয় না আমার আর কোনো কথা বলার দরকার আছে। ইন্ডিয়ান ইকোনমিস্ট ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, সোশ্যাল রিফর্মার ছিলেন, এছাড়া ভারতের প্রথম মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস ছিলেন। এছাড়া আমাদের ভারতের বর্তমানে যে সংবিধান তার আর্কিটেক্ট ছিলেন উনি। তো সেই বাবা সাহেব ভীমরাও জি আম্বেদকরের প্রত্যেক বছর আমরা 14ই এপ্রিল জন্মবার্ষিকী পালন করি। 1891 সালের 14ই এপ্রিল কিন্তু ওনার জন্ম হয়েছিল। ঠিক আছে, এবং ওনার মৃত্যুর পরে, মৃত্যুর 34 বছর পরে পোস্টহুমাসলি কিন্তু ওনাকে ভারতের যে হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন প্রদান করা হয়েছিল। কমেন্ট করে জানিও যে বি আর আম্বেদকর কত সালে ভারতরত্ন পেয়েছিলেন পোস্টহুমাসলি। India's Air Force contingent reached which country to participate in exercise Orion on 14th April? 14ই এপ্রিল ভারতবর্ষের একটি এয়ারফোর্স কন্টিনজেন্ট 14ই এপ্রিল কোথায় এক্সারসাইজ অরিয়ন নামক একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজে অংশগ্রহণ করতে গেল? সেটা হচ্ছে ফ্রান্সে। ভারতের যে এয়ারফোর্সের যে কন্টিনজেন্ট সেটা ফ্রান্সের জন্য রওনা দিয়েছে অলরেডি একটা এক্সারসাইজ অরিয়নে পার্টিসিপেট করার জন্য, যেটা ফ্রেঞ্চ এয়ারবেসে অনুষ্ঠিত হবে। এটা এই মাসের 17 তারিখ থেকে শুরু হবে এবং মানে এপ্রিলের 17 তারিখ থেকে শুরু হবে এবং পরের মাসের মানে মে মাসের 5 তারিখ অব্দি এটা চলবে। ভারতবর্ষ থেকে যে ভারতের যে কন্টিনজেন্টটা গেছে ইন্ডিয়ান এয়ারফোর্সে, সেখানে যারা যারা আছে সেটা হচ্ছে রাফালে এয়ারক্রাফট আছে, 2টো C-17 এয়ারক্রাফট, IL-78 এয়ারক্রাফট আছে, এছাড়াও আরো অনেক ধরনের এয়ারক্রাফট আছে। ভারত ছাড়াও এখানে গ্রিস, জার্মানি, গ্রিস, ইটালি, নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম, স্পেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সমস্ত দেশগুলো কিন্তু পার্টিসিপেট করবে। তাহলে কোন এক্সারসাইজের নাম কি? এক্সারসাইজ অরিয়ন। কোন দেশে হচ্ছে? ফ্রান্সে হচ্ছে। PM Modi will inaugurate North-East ফার্স্ট এইমস ইন হুইচ প্লেস? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর পূর্ব ভারতে প্রথম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ওপেন হতে চলেছে এবং এটা ওপেন হচ্ছে কিন্তু আসামের গুয়াহাটিতে। আসামের গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতের প্রথম এইমস। ঠিক আছে, আমরা জাস্ট দেখলাম যে বিহু উৎসব পালন হলো এবং সব থেকে বেশি মানুষ একত্রিত হয়ে বিহু উৎসব পালন করলেন এবং সেটা কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে। সেই ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন, এছাড়াও আসামের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানেই কিন্তু প্রায় 1123 কোটি টাকা খরচে তৈরি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন কত সালে? 2017 সালে। এটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস গুয়াহাটি, এইমস গুয়াহাটি। According to UNCTAD report, India's economy is projected to grow at which percent in 2023? One liner, United Nations Conference on Trade and Development এর তরফ থেকে রিসেন্টলি বলা হয়েছে যে সাউথ এশিয়া টোটাল ইকোনমিক গ্রোথ থাকবে 2023-এ
5.1% এবং সাউথ এশিয়ার যেটা সব থেকে বৃহত্তম ইকোনমি ভারতবর্ষের গ্রোথ থাকবে 6%। ঠিক আছে, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েটের একটা পার্ট। এটা মেইনলি ডিল করে ট্রেড, ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্টাল ইস্যুর সাথে। 1964 সালের গঠন, হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিনসপান এবং পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। Who has recently launched his coffee table book The Banker to Every Indian? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, ওয়ান লাইনার হিসেবে মনে রাখো। ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান নামক একটি কফি টেবিল বুক, মানে ওই মানে থাকে না ম্যাগাজিন টাইপের, সেটা রিসেন্টলি লঞ্চ করলো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, লার্জেস্ট ভারতের সব থেকে বড় এসবিআই, মানে বড় ব্যাংক বলতে পারি আমরা। এবং এখানে এসবিআই এর একদম ভারতের স্বাধীনতা থেকে এসবিআই এর তৈরি এবং এখনো অব্দি এসবিআই এর যে চলা সেই হিস্ট্রি পুরো বয়ান করা আছে এবং সেখানে পুরো এসবিআই এর পুরো যে জার্নি ব্যাংকিং সেক্টরে সেটা সম্পর্কে বলা আছে। এসবিআই ফরমারলি আমরা ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত ছিল আমাদের কাছে। 1 জুলাই 1955 সালে গঠন এসবিআই হিসেবে। হেডকোয়ার্টার স্টেট ব্যাংক ভবন, মুম্বাই। বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন এসবিআই দীনেশ কুমার খাড়া। ঠিক আছে, উনি কিন্তু এই বইটা লঞ্চ করলেন। Who has recently received the Business Leader of the Decade Award? Business Leader of the Decade Award recently পেলেন কুমার মঙ্গলম বিড়লা, আদিত্য বিড়লা গ্রুপের যিনি চেয়ারম্যান, সেই কুমার মঙ্গলম বিড়লা রিসেন্টলি কিন্তু অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনে এই অ্যাওয়ার্ডটি পেলেন। ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের যে 13 ম্যানেজিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড সেরেমনি, সেখানে বিজনেস লিডার অফ দ্য ডিকেড অ্যাওয়ার্ড পেলেন। ঠিক আছে, which Indian has recently been included in the list of Times 100 most influential people? তো ভারতবর্ষ থেকে অনেকেই ইনক্লুডেড হয়েছেন, সেখানে সব থেকে উপরে যিনি আছেন তিনি হচ্ছেন বলিউড অ্যাক্টর শাহরুখ খান। শাহরুখ খান এছাড়াও যারা যারা আছেন তারা হচ্ছেন এস রাজামৌলি, সালমান রাশদি, টেলিভিশন হোস্ট অ্যান্ড জাজ পদ্মলক্ষ্মী। এনারা ভারতবর্ষ থেকে বিশ্বের 100 জন ইনফ্লুয়েন্সিয়াল পিপল 2023-এর যে লিস্ট, সেখানে কিন্তু ইনক্লুডেড হলেন। ভারতবর্ষ থেকে যিনি টপে আছেন তিনি হচ্ছেন বলিউড অ্যাক্টর শাহরুখ খান। Which city will host the first global Buddhist conference recently? One liner হিসেবে মনে রাখো, প্রথমবারের জন্য গ্লোবাল বুদ্ধিস্ট কনফারেন্স বা ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শেয়ার্ড বুদ্ধিস্ট হেরিটেজ, এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে কিন্তু এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রেখো, বুদ্ধিস্ট কনফারেন্স মানে বুদ্ধিস্ট যে ধর্ম সেটা নিয়ে আলোচনা হওয়া, বিভিন্ন দেশ থেকে ডেলিগেটস আসবেন, তারা আলোচনা করবেন, কিন্তু আমাদের শুধু ভেন্যুটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর কিছু মনে রাখার দরকার নেই। আজকে শেষ প্রশ্ন, রিসেন্টলি ইন্ডিয়া, জাপান and France have launched a common platform for financial assistance to which country? ইম্পর্টেন্ট প্রশ্ন না, জাস্ট একটা জিনিস মনে রাখো, যেহেতু ভারতবর্ষ জড়িত আছে, শ্রীলঙ্কার ফিনান্সিয়াল ক্রাইসিস খারাপ, ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে আমরা জানি। তো রিসেন্টলি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলা হয়েছে, সেখানে থাকবে ভারতবর্ষ, জাপান, ফ্রান্স, এবং তারা একসাথে মিলে শ্রীলঙ্কাকে ফিনান্সিয়াল হেল্প করবে। এইটা কিন্তু রিসেন্টলি, 3টে কান্ট্রির নাম মনে রাখবে, ভারতবর্ষ, জাপান অ্যান্ড ফ্রান্স। ঠিক আছে, বিভিন্ন ভাবে হেল্প করবে, সেটা ফিনান্সিয়ালি কোনো কিছু ইনভেস্টমেন্ট করে বা কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে, বা 3টে দেশ একসাথে হেল্প করবে। এবার তোমাদের জন্য প্রশ্ন, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া গেটস হুইচ ক্যাটাগরি স্ট্যাটাস? সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া রিসেন্টলি ইন্ডাস্ট্রির মধ্যে কোন ক্যাটাগরি স্ট্যাটাস পেল? কমেন্ট করে জানিও তোমাদের প্রশ্নের উত্তর। এছাড়াও আমি আরেকটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে পোস্টহুমাসলি বা মরণোত্তর ডক্টর বি.আর. আম্বেদকর কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? থ্যাংক ইউ টু এভরিওয়ান।
আজকে ক্লাস এখানেই শেষ করছি। 2024-এর যে টার্গেট ব্যাচ আমাদের WBCS এ আবারও রিওপেন করা হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিতে পারো। দিস ইজ আওয়ার ফিজ ফর 1 ইয়ার। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টাতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। এছাড়াও আজকে 12:30টার সময় ইউটিউবে মমিতা ম্যামের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর প্র্যাকটিস সেট আছে। এছাড়াও বিকেল 5টাতে সুমন স্যারের ইংলিশ কম্পোজিশনের ওপর প্র্যাকটিস সেট আছে। থ্যাংক ইউ, বাই, এবং সারাদিনটা ভালো করে কাটিও।